আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব এক ব্যতিক্রমী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৫ বছরের শেখ হাসিনার শাসনের অবসান ঘটিয়ে যে শূন্যতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ যিনি নিজেকে বারবার রাজনীতির মানুষ নন বলে পরিচয় দিয়েছেন, সেই মানুষটি রাষ্ট্রের হাল ধরেন। ২০২৪ সালের আগস্টের উত্তাল দিনগুলোতে যখন রাষ্ট্র ভেঙে পড়ার দ্বারপ্রান্তে, তখন ডক্টর ইউনূসের নেতৃত্ব অনেকের কাছে ছিল শেষ ভরসা। আবার কারো চোখে এটি ছিল একটি অনির্বাচিত ও সীমাবদ্ধ উদ্যোগ যা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে না। তার ১৮ মাসের শাসনকাল শেষ হয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ আজ প্রশ্ন করছে, এই সময়কে কিভাবে স্মরণ করা হবে, কিভাবে বিচার করা হবে ইউনূসের ভূমিকা। বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরায় ডক্টর ইউনূসকে নিয়ে করা বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ছিল ভয়াবহ। জুলাই আগস্ট ২০২৪-এর ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৪০০ মানুষ। রাষ্ট্রযন্ত্র কার্যত অচল হয়ে পড়েছিল। আইন শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কা ছিল প্রবল। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ। সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের প্রধান দায়িত্ব ছিল তিনটি: রাষ্ট্রকে স্থিতিশীল করা, একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা এবং ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে কাঠামোগত সংস্কারের ভিত্তি তৈরি করা। এই তিনটি লক্ষ্যই ছিল উচ্চাভিলাষী, বিশেষত এমন একজন নেতার জন্য যিনি নির্বাচিত নন এবং যার ক্ষমতার সীমা নির্ধারিত ছিল রাজনৈতিক বাস্তবতায়। অনেকের মতে ইউনূসের সবচেয়ে বড় শক্তি ছিল তার নৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। তিনি এমন এক সময় দায়িত্ব নেন যখন বাংলাদেশের পোশাক শিল্প, বৈদেশিক বিনিয়োগ ও বৈদেশিক সম্পর্ক মারাত্মক ঝুঁকির মুখে। একজন নোবেলজয়ী হিসেবে তার উপস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে যে বাংলাদেশ সম্পূর্ণ অরাজকতার দিকে যাচ্ছে না। ছাত্র নেতারা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাননি যিনি একই সঙ্গে অভ্যন্তরীণভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য। এই সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার ধারণাই ইউনূসকে ক্ষমতায় আনে। কিন্তু গ্রহণযোগ্যতা আর কার্যকর ক্ষমতা এক জিনিস নয়। ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের ভেতরে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং নিরাপত্তা বাহিনীর একাংশে এক ধরনের অনিচ্ছা ও সন্দেহ কাজ করছিল। তিনি রাষ্ট্রযন্ত্রের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কখনোই প্রতিষ্ঠা করতে পারেননি, এমন অভিযোগ রয়েছে তার সমালোচকদের। ছাত্রনেতারা আশা করেছিলেন একটি জাতীয় ঐক্য সরকার হবে যেখানে সব প্রধান রাজনৈতিক শক্তি অংশ নেবে, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে অনড় ছিল। অন্যদিকে নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি ও জামাত ইসলামী চেয়েছিল আরও গভীর সংস্কার। ইউনূসের শাসনামলের সবচেয়ে আলোচিত দিক ছিল তার সংস্কার ও বিচার উদ্যোগ। শেখ হাসিনা আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক দমনপীড়নের বিষয়গুলো সামনে আনতে তিনি একাধিক কমিশন গঠন করেন। বিশেষ করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ২,০০০ অভিযোগ নথিভুক্ত হওয়া এবং তার মধ্যে অধিকাংশের দায় নিরাপত্তা বাহিনীর উপর পড়া, এই তথ্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হওয়া বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। আয়নাঘর নামে পরিচিত গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব স্বীকার করা এবং সেসব স্থানে ডক্টর ইউনূসের সরেজমিন পরিদর্শন অনেক ভুক্তভোগীর কাছে ন্যায়ের প্রথম আলো হিসেবে ধরা দেয়। তবে এখানেও সীমাবদ্ধতা ছিল। অনেক বিশ্লেষক মনে করেন এই কমিশনগুলো আরও বিস্তৃত হতে পারত। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন
কমিশনের আদলে একটি বৃহত্তর প্রক্রিয়া শুরু করা যেত। ইউনূসের সরকার মূলত তথ্য সংগ্রহ ও নৈতিক দায় স্বীকারের পর্যায়ে সীমাবদ্ধ থাকে। পূর্ণাঙ্গ বিচারিক ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ঐকমত্য ও সময় তার হাতে ছিল না। তবুও শেখ হাসিনার বিরুদ্ধে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় এবং সাবেক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হওয়া এসব ঘটনা বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে একটি বড় বাঁক। অর্থনৈতিক দিক থেকে ইউনূসের শাসনকাল ছিল মিশ্র অভিজ্ঞতার। ম্যাক্রো অর্থনৈতিক সূচক কিছুটা স্থিতিশীল হলেও সাধারণ মানুষের জীবনে তার প্রতিফলন ছিল সীমিত। বেকারত্ব, স্থবির মজুরি, বিনিয়োগ স্থবিরতা এসব সমস্যা অব্যাহত ছিল। অনেক বিনিয়োগকারী অনিশ্চয়তার কারণে অপেক্ষা করছিল নির্বাচিত সরকারের জন্য। ইউনূসের সরকার বড় ধরনের অর্থনৈতিক সংস্কারে যেতে পারেনি, কারণ তার ম্যান্ডেট ছিল সীমিত এবং রাজনৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ। ফলে অর্থনীতি পরিচালনায় তিনি অনেকটাই রক্ষণাত্মক অবস্থান নেন। ধস ঠেকানো, কিন্তু জোরালো পুনরুদ্ধার নয়। রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে ইউনূসের সবচেয়ে সাহসী উদ্যোগ ছিল গণভোটের ধারণা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি অন্তর্বর্তী সরকার জনগণের সামনে সংস্কার সনদ তুলে ধরছে এবং তা নিয়ে সরাসরি ভোটের আয়োজন করছে। এটি একদিকে গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা, অন্যদিকে ঝুঁকিপূর্ণ উদ্যোগ। যদি জনগণ সমর্থন দেয় তবে ভবিষ্যৎ সংসদের উপর একটি নৈতিক চাপ তৈরি হবে সংস্কার বাস্তবায়নের জন্য। আর যদি সমর্থন না আসে তবে ইউনূসের দীর্ঘ সংস্কার প্রচেষ্টা অনেকটাই অর্থহীন হয়ে পড়বে। এই অনিশ্চয়তাই তার উত্তরাধিকারের কেন্দ্রবিন্দু। ইউনূসের সমালোচকরা বলেন তিনি রাজনৈতিক দর কষাকষিতে দুর্বল ছিলেন। ছাত্র নেতারাও স্বীকার করেন আন্তর্জাতিক অঙ্গনে তিনি যতটা সফল, অভ্যন্তরীণ রাজনীতিতে ততটা নন। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কঠোর অবস্থান নেয়ার জায়গায় তিনি আপোষের পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অনেকের মতে তিনি রাষ্ট্রযন্ত্রের গভীরে থাকা স্বার্থন্বেষী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথেষ্ট দৃঢ়তা দেখাতে পারেননি। আবার অন্যদের চোখে একজন অনির্বাচিত নেতার পক্ষে এর চেয়ে বেশি করা সম্ভব ছিল না। ভুক্তভোগীদের দৃষ্টিতে ইউনূসের মূল্যায়ন ভিন্ন। যেসব পরিবার 2024-এর আন্দোলনে সন্তান হারিয়েছেন তাদের কাছে বিচার প্রক্রিয়া শুরু হওয়াটাই বড় অর্জন। একজন মা যখন বলেন আমরা সন্তান হারিয়ে ন্যায়ের বিনিময় করেছি, তখন সেই কথার ভেতরে ইউনূসের শাসনের নৈতিক তাৎপর্য ধরা পড়ে। এই মানুষগুলোর কাছে তিনি সেই ব্যক্তি যিনি অন্তত আয়নার সামনে দেশকে দাঁড় করিয়েছেন, যদিও সেই আয়নায় তাকাতে সবাই রাজি নন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে মেরুকৃত। একজন অটোরিকশা চালকের পরিবারের ভেতরে যখন হাসিনা বিরোধী ও হাসিনা সমর্থকের সহাবস্থান দেখা যায়, তখন বোঝা যায় বিভাজন কতটা গভীরে। এই বাস্তবতায় ইউনূস কোনো ঐক্যবদ্ধ জাতীয় স্মৃতি তৈরি করতে পারবেন কিনা তা প্রশ্ন সাপেক্ষ। কেউ তাকে দেখবেন রাষ্ট্র ভেঙে পড়া থেকে রক্ষা করা এক অভিভাবক হিসেবে, কেউ দেখবেন সুযোগ নষ্ট করা এক অন্তর্বর্তী নেতা হিসেবে। অন্ধের দেশে আয়নার মূল্য নেই, এই কথাটি ইউনূসের উত্তরাধিকার বোঝাতে সবচেয়ে শক্তিশালী রূপক হয়ে উঠতে পারে। তিনি আয়না তুলে ধরেছেন রাষ্ট্রের সহিংস অতীত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, বিচারহীনতার সংস্কৃতি। কিন্তু সেই আয়নায় তাকিয়ে নিজেকে বদলানোর ইচ্ছা সমাজ ও রাজনীতির কতটা আছে সেটাই আসল প্রশ্ন। ইউনূস হয়তো সবকিছু শেষ করে যেতে পারেননি, কিন্তু তিনি এমন কিছু শুরু করেছেন যা উপেক্ষা করা কঠিন। শেষ পর্যন্ত ইতিহাস তাকে কিভাবে স্মরণ করবে তা নির্ভর করবে তার পরবর্তী ঘটনা প্রবাহের উপর। সংস্কার সনদ কতটা টিকে থাকে, বিচার প্রক্রিয়া কতটা এগিয়ে যায়, নির্বাচিত সরকার তার উদ্যোগগুলোকে কতটা গ্রহণ করবে, এসবই নির্ধারণ করবে ডক্টর ইউনূসের অধ্যায়ের গুরুত্ব। তবে এতটুকু বলা যায়, বাংলাদেশের ইতিহাসে এমন একটি সময় ছিল যখন একজন অরাজনৈতিক নোবেলজয়ী দেশের হাল ধরেছিলেন, এবং সেই সময়টি যত বিতর্কিতই হোক না কেন তা কখনোই তুচ্ছ হয়ে যাবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।